নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? লাইফ অফ সৃজিতার আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে পরের দিন হয়ে গেছে। কালকে রাত্রে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, তো ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। আর এখন সকালবেলা উঠেছি, আর কি সুন্দর লাগছে সকালটা। চলুন আপনাদের প্রপার্টিটা একবার ঘুরে দেখাই। পার্কিং থেকে ঢুকলেই এত বড় একটা উঠোন বলতে পারেন, আর সেখানে চারিদিকে ঘিরে আছে আরব সাগর। এটা প্রপার্টির ব্যাংকুয়েট হল, কিন্তু অন্যান্য হোটেলের থেকে একটু আলাদা। এই ব্যাংকুয়েট হলটা ওপেন আর চারিদিকে আরেবিয়ান সি দিয়ে ঘেরা। আমাদের এই উঠোনটাতে সেখানেই আমাদের ডাইনিং রুম। গ্রাউন্ড ফ্লোরে যে রুমসগুলো তার সাথে এরকম করে বেঞ্চ আর টেবিল রাখা। ইউজুয়ালি গেস্টরা এখানে বসেই ব্রেকফাস্ট বা ডিনার লাঞ্চ এসব করে নেয়। এখন আমরা যাচ্ছি ওপরের ফ্লোরে। আপনাদের বলে রাখা ভালো, প্রপার্টিটা ব্লক এ আর বির মধ্যে ডিভাইডেড, আর আমরা এখন আছি ব্লক এতে। এই রুমগুলো সি ফেসিং না, কিন্তু এখানে যে গার্ডেন বা পার্কিং এরিয়া আছে সেইটা দেখা যায়। কত বড় বড় কাঁঠাল হয়েছে দেখুন। আর কেরালাতে এসে কাঁথাকালির দেখা পাবো না, এরমটি হতে পারে? ওই যে দূরে বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে ব্লক বি, আর এই জায়গাটা হচ্ছে পুরোটা পার্কিং। এখানে সিকিউরিটি থাকে, আর এটা হচ্ছে আমাদের প্রপার্টির গেট। আমরা সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমরা একটা ভীষণ সুন্দর জায়গায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি মুজাফফরনগর বিচ, যেটা আমাদের হোটেল থেকে ধরুন 10-15 মিনিটের ডিস্টেন্স। এখানকার রাস্তাটা এত সুন্দর আর এত পরিষ্কার, তো ভাবলাম আপনাদের জন্য একটু তুলে ধরি। আর এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতেই আমরা চলে এসেছি মুজাফফরনগর বিচ। মুজাফফরনগর বিচ 4 কিলোমিটার্স ইন লেন্থ, আর এই বিচটা 2016-এ বিবিসি বলেছিল যে ওয়ান অফ দ্য বেস্ট ড্রাইভিং বিচ, যেটা 1 to 6-এর মধ্যে পড়ে। এই সমুদ্রটা তো আরেবিয়ান সি, আর এই যে কোস্ট লাইনটা সেটা হচ্ছে মালাবার কোস্ট। তো আমরা অ্যাকচুয়ালি মালাবার কোস্ট দিয়ে ড্রাইভ করে যাচ্ছি। আমি তো গাড়ির সানরুফ থেকে ওপরে উঠে গেছিলাম, যাতে এত সুন্দর ভিউটা আমি দেখতে পাই। আর এই যে উৎসব ড্রাইভ করছে, আমাদের দুজনের ভীষণ ভীষণ ভালো লেগেছে এটা। এই বিচটা সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে। আমরা 7টার মধ্যে বিচে চলে এসেছিলাম, আর চারিদিকটা এত সুন্দর লাগছিল। এখানে মাছের জাল ফেলা হচ্ছে, তারপর খানিকটা দূর গিয়ে দেখলাম যে সবাই মিলে ক্রিকেট খেলছে, বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে। খুব সুন্দর লাগলো। এখানের জল এতটাই শান্ত, আর এতটা বড় বিচ যে উৎসব এরমভাবে গাড়ি চালিয়ে খুবই খুবই আনন্দ পেয়েছে। আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে আমরা জলের মধ্যে বা বিচে আমরা গাড়ি চালাতে পারবো। বিচে ঢোকার জন্য এন্ট্রি টিকিট লাগে 40 টাকা। এই বিচটা ভীষণই ওয়েল মেনটেন্ড, পরিষ্কার, আর জলটা পুরো ঝকঝক করছিল। আমরা বিচে কিছুক্ষণ থাকলাম, ছবি তুললাম, মজা করলাম, পা ডোবালাম। তারপর ওখানে কিছুক্ষণ থেকে রিসর্টে চলে এলাম। রিসর্টেও তখন দেখলাম যে সবাই চলে এসছে ব্রেকফাস্ট করতে, আর কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। সকালে ব্রেকফাস্টে আমাদের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট প্লাস টি আর কফি দিয়েছিল, খুবই ভালো টেস্ট। আমরা মুজাফফরনগর বিচ হয়ে হোটেলে বা রিসর্টে আমরা ফিরে এসেছিলাম। ওখানে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে ফ্রেশন আপ হয়ে এখন যাচ্ছি আরাক্কাল মিউজিয়ামে। আরাক্কাল ফ্যামিলি বা আরাক্কাল কিংডম কান্নুরের অনলি মুসলিম সালতানেট রুলিং কিংডম বা ফ্যামিলি ছিলেন। এখানকার রাজার নাম আলী রাজা, আর রানীর নাম আরাক্কাল বিবি।
এখানে একটা বোর্ডে হিস্ট্রি লেখা ছিল, তাই আপনাদের জন্য এটা ক্যাপচার করে নিলাম। আরাক্কাল কিংডম শুধু ক্যানানোর বা কন্নুর নয়, লক্ষদ্বীপ আইল্যান্ডও এই কিংডমের মধ্যেই পড়তো আগে। আরাক্কাল ফ্যামিলির অনেক গল্প আছে বা অনেক স্টোরিজ আছে অরিজিনের। একটা স্টোরি হচ্ছে যে যিনি লাস্ট চেরা কিং ছিলেন, রাজা বর্মা পেরুমাল, উনি একজন ইসলামিস্ট মিশনারির থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে কনভার্ট হয়েছিলেন। ওনার বোন এবং বোনপো ওনারাও ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামে কনভার্ট হয়েছিলেন। ওনার বোনপোর, যার আগের নাম মাবেলি ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম চেঞ্জ করে নাম রাখেন মোহাম্মদ আলী। আর ইনি কিং আলী রাজা আরাক্কাল ডাইনেস্টির প্রথম কিং। এই ডাইনেস্টির একটা পজিটিভ দিক বা সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে এই ডাইনেস্টিটা ম্যাট্রিলিনিয়াল রুল ফলো করত। এই ডাইনেস্টির সবচেয়ে বড় বা এল্ডেস্ট মেম্বার, মেল হোক কি ফিমেল হোক, উনি রাজা বা রানী হতেন। পুরুষ বা মেল রুলার্সদের বলা হতো আদি রাজা, আর ফিমেল বা মহিলা রুলার্সদের বলা হতো আরাক্কাল বিবি। আরাক্কাল প্যালেসকে আরাক্কাল কেট্টুও বলা হয়। এখানেই আগে আরাক্কাল ফ্যামিলির মেম্বার্সরা থাকতেন, কিন্তু ব্রিটিশ রুল আসার পর 1870-তে যখন ব্রিটিশরা এই প্যালেসটাকে বা আরাক্কাল কেট্টুকে ক্যাপচার করে নেয়, তখন ওনাদের এই জায়গা থেকে চলে যেতে হয়। আরাক্কাল কেট্টু বা আরাক্কাল প্যালেসে ঢোকার জন্য একটা খুব অল্প একটা অ্যামাউন্ট অফ ফি দিতে হয়, যেটা অ্যাডাল্টদের জন্য 20 টাকা আর ক্যামেরা বা মোবাইল ক্যামেরা থাকলে 30 টাকা এক্সট্রা। আর আরাক্কাল কেট্টু বা আরাক্কাল প্যালেসের যে সব রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা করা, এটা কিন্তু করে আরাক্কাল রয়্যাল ফ্যামিলি ট্রাস্ট। আমাদের তো এই মিউজিয়ামটা খুব ভালো লাগলো, কারণ যেই জায়গায় বেড়াতে এসছি সেই জায়গার হিস্ট্রি জানা খুবই দরকার বা ইম্পর্টেন্ট বলে মনে করি আমি। আরাক্কাল মিউজিয়াম থেকে বেরিয়ে গিয়ে খানিকক্ষণ দূরে, মানে ধরুন ওই 5-7 মিনিট দূরেই সেন্ট অ্যাঞ্জেলো ফোর্ট। আমরা আরাক্কাল মিউজিয়াম থেকে ঘুরে এসেছি। এখন আমরা এসেছি সেন্ট অ্যাঞ্জেলো ফোর্টে। সেন্ট অ্যাঞ্জেলো ফোর্টে এসেই দেখলাম এত বড় পার্কিং আর খুবই ওয়েল মেনটেন্ড। ভাস্কো দা গামা যখন ভারতে এসেছিলেন, তখন এখানকার লোকাল রুলার কোলাথিরি ফ্রান্সিসকো ডে আলমিদা, যিনি একটি পর্তুগিজ কিং ছিলেন, ওনাকে একটি পিস অফ ল্যান্ড দিয়েছিলেন যাতে পর্তুগিজরা এখানে সেটেল হতে পারে। এই যে পিস অফ ল্যান্ডটা, এখানেই সেন্ট অ্যাঞ্জেলো ফোর্টের এস্টাবলিশমেন্ট হয়। এই ফোর্টটা বেসিক্যালি এস্টাবলিশ করা হয়েছিল যাতে নেভাল সাপ্লাইজ দিতে পারত দুটো জিনিসের জন্য। প্রথমত পর্তুগিজ সেটেলমেন্ট ইন গোয়া, তাদেরকে যাতে নেভাল সাপ্লাইজ দিতে পারতো, আর পর্তুগিজ ব্যাটেলস অ্যাগেনস্ট মামলুকে যে পর্তুগিজ ব্যাটেলসগুলো হয়েছিল তার জন্য নেভাল সাপ্লাইজ এই ফোর্ট থেকেই যেত। সাল 1663-তে ডাচেরা পর্তুগিজের থেকে এটা ক্যাপচার করে নেয়, কিন্তু পরে আবার আরাক্কাল ফ্যামিলিকে এটা দিয়ে দেওয়া হয়। সেন্ট অ্যাঞ্জেলো ফোর্ট ঘুরে আমাদের একটু খিদে পেয়ে যাওয়ায় আমরা পায়াম্বলম বিচের ধারে এসে গেছিলাম লাঞ্চ করতে। নমস্কার বন্ধুরা, আমরা সেন্ট অ্যাঞ্জেলো ফোর্ট থেকে ফিরে আসার পর লাঞ্চ করলাম, তারপর এসে একটু রেস্ট নিয়ে নিলাম। এখন আমরা একটা বিশেষ, এখানে একটা অনুষ্ঠান হয় বা রিচুয়াল হয় থাইয়াম, সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। এটা একটা এই কান্নুর থেকে একটু দূরে একটা গ্রাম, সেখানে একটি মন্দিরে এই থাইয়ামটা অনুষ্ঠিত হয় বা পরিবেশন করা হয়, সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। এটা আমাদের জন্য ভীষণই নতুন, আপনাদেরও নিয়ে যাই, চলুন দেখি কি হয়।
এই থাইয়াম যে রিচুয়ালটা, সেটা এখান থেকে যে আশেপাশে ছোট ছোট গ্রামগুলো আছে, অনেক গ্রামেই হয়। তো আমরা আজকে 5টার সময় স্লট পেয়েছি, তো যাই দেখি। আমরা যেটাতে স্লট পেয়েছি সেটা হচ্ছে এই রিসর্ট থেকে কাছে, তো দেখি ওখানে গিয়ে কি আমাদের অনুভূতি হয়। আমরা এখন যাচ্ছি চেরুপম শ্রী মুত্তান টেম্পলে। হোটেল থেকেই আমাদের একটি অটো বুক করে দিয়েছিল, যিনি আমাদের এই মন্দিরে নিয়ে এসেছিলেন। এই মন্দিরটি মহাদেবের মন্দির। থাইয়াম একটি 1500 বছর পুরনো সেক্রেড রিচুয়াল, যেটি কর্ণাটকা এবং কেরালাতে পারফর্ম করা হয়। থাইয়াম ওয়ার্ডসে এক্সপ্লেন করা তো ডিফিকাল্ট, কিন্তু তাও আমি চেষ্টা করছি থাইয়ামটা কি সেটা আপনাদের বোঝানোর। থাইয়ামে যিনি পারফর্মার, উনি ভগবান বিষ্ণু বা মহাদেবের থেকে আশীর্বাদ নিয়ে, এটা লোকের মুখে আমি শুনেছি যে ওনাদের একটি অংশ পারফর্মারের ভেতরে ঢুকে যান, মানে ভর করাই বলতে পারেন। আর যিনি থাইয়াম পারফর্ম করছেন, উনি ওই ভগবানের একটি অংশ হয়ে যান। ইউজুয়ালি থাইয়াম পারফর্ম করা হয় ডিসেম্বর থেকে এপ্রিল অবধি, কিন্তু মাঝে মাঝে কোনো স্পেশাল দিন বা অকেশন থাকলেও থাইয়াম পারফর্ম করা হয়। লোককথায় ভগবানই মানুষ রূপে এসে সবাইকে আশীর্বাদ করে। এখানে বলে রাখা ভালো কি থাইয়াম কিন্তু বিভিন্ন প্রকারের হয়। ভারতের অন্যতম একটি রিচুয়াল দেখে আমাদের দুজনেরই খুবই ভালো লাগলো। থাইয়াম শেষ হওয়ায় আমরা হোটেলে চলে এলাম। হাই ফ্রেন্ডস, টুডে ওয়াজ আ লং ডে। তো আমি আর উৎসব একটু টায়ার্ড হয়ে গেছি, তো আপাতত আমরা আজকে দিনটা এন্ড করছি। এই দুদিন আমাদের খুব সুন্দর কাটলো, খুব ভালো কাটলো। অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম, অনেক কিছু দেখলাম। কালকে তো আমরা বেরিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোরের জন্য, তো সেই জার্নিটা আবার আপনাদের দেখাবো। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যদি কিছু জানার থাকে বা যদি কিছু ফিডব্যাক থাকে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন আসি, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।